আমার মাসির ছেলে দীপু টাইটেল শেখ দীপু। শেখ দীপু জায়গাটা প্রকৃতপক্ষে কার? তো জায়গা হচ্ছে আলমের, আচ্ছা। দীপুর নয়। আচ্ছা আলমের জায়গা। আলম কোনো দিন এসে এখানে আমাদেরকে কিছু বলেননি, অথচ দীপু সে এগুলো ভাঙাচোরা করছে। আপনার নাম কি? আমার নাম আনোয়ারা বেগম। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ তারা জমায়েত হয়েছেন এবং এখানে যে তিনটি বাড়িকে ভাঙার আদেশ নিয়ে এসেছেন যারা, তাদের বিরুদ্ধে আজকে সকলে পথে বসে পড়েছেন। সকলেই চাইছেন এই বিষয়টা একটা সুষ্ঠু নিষ্পত্তি। এবং ভাই একটু দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন, তার মধ্যে রাকেশবাবু বিষয়টা কি একটু বলুন। বিষয় হচ্ছে এটা 60-62 সালের কেস, সেটাকে ওরা বলছে ডিগ্রি নিয়ে এসেছে। তার মধ্যে এখানে একটা পরিবার আছে সুকুমার বেড়া, তার নিজস্ব দলিল, খাজনা, ট্যাক্স, হোল্ডিং নাম্বার সব আছে। তার সত্ত্বেও তাকে উইথ নোটিশে, উইথ পারমিশনে বলছে কোর্টে আমাদের পারমিশন আছে। তো কোর্টকে তো আমরা সম্মান দিয়ে তাদেরকে বলা হলো যে আপনাদের কাছে কি পেপার আছে আর আছে আপনারা সাবমিট করুন, আপনারা সকলে মিলেই আপনাদেরকে হেল্প করব। তো ওরা পেপার সাবমিট করছে না। ইলেকট্রিক দপ্তরের লোক এসে ইলেকট্রিক কাটতে, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার কাছে কি পেপার আছে, তো উনি বলছেন স্যার বলেছে। কোন স্যার বলেছে? কোর্টের একটা কোনো আধিকারিক ছিল, তাকে সে বলেছে, কিন্তু ইলেকট্রিক অফিসের কোনো আধিকারিকের অর্ডারে আসেনি। সে কিন্তু পালিয়ে যায়, যেমনি মিডিয়ার সম্মুখীন হয় সে পালিয়ে যায়। এবং এই সাধারণ 4-5টা পরিবার আছে। আমাদের কাছে কথা ছিল আলমের জায়গা, ঠিক আছে? আলম কি আজকে এখানে উপস্থিত আছে? নেই। আলম কিন্তু অথরিটিস দিয়েছে জায়গাটা এই পাড়ারই এই বাড়িটার পিছনেই বাড়ি। দীপু বলে এক জমি মাফিয়া আছে, সে এইখানটায় ডেমোক্রেশন করতে চাইছে এবং কন্ট্রাকশন করতে চাইছে। সে করুক, আমাদের দেখা দরকার নেই। কিন্তু এই পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়া দরকার আছে। তো 150-200 বছর ধরে আছে। এই জন্যে আজকে আমরা এখানে বিক্ষোভ করেছিলাম, সাধারণ মানুষরা, পাড়ার ছেলেরা আমরা এইভাবে বসে আন্দোলন করেছি এবং তাদের সম্মুখীন হয়েছি। তারা কোনো রকম পেপার না দেখাতে পেরে পিছু হেঁটে বেরিয়ে গেছে। আর আপনাদের কাছে যারা ট্যাক্স খাজনা দিচ্ছে বলছেন, মানে যে তিনটে পরিবার, ওদের পেপার আপনারা দেখেছেন? হ্যাঁ, পেপার দেখেছি এবং কোর্টে কেস পেন্ডিংও আছে। তার পেপারও দেখাচ্ছি। মনোজিৎ কোথায় আছে? তার আমাদের এখন কোর্টে কেস চলছে, হিয়ারিং চলছে, ইঞ্জেকশন জারির হিয়ারিং চলছে। এবং তার সত্ত্বেও ওরা বলছে নাকি আমাদের কাছে অর্ডার আছে। যদি অর্ডার থাকে কোর্টের অর্ডার থাকলে কোর্টের পেয়াদারা কেন অর্ডার দেখাতে চাইছে না? আমি একটা সাধারণ ব্যক্তি, আমি কোর্টের অর্ডার দেখতে পাই না? দেখতে পারি। আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি গোটা আরামবাগবাসীকে জানাতে চাইছি, এই সাধারণ মানুষের উপরে জুলুম হচ্ছে। কোর্ট কোনো পেপার দেখাচ্ছে না। এই যে আমাদের পেপার আছে, দেখুন কেস পেন্ডিং আছে, আমার কেস পেন্ডিং আছে, কেস চলছে, হিয়ারিংয়ে ডেট করছে, হিয়ারিংয়ে ডেটে যাচ্ছে না। আমরা কোনো হিয়ারিংয়েতে তারা যাচ্ছে না, হিয়ারিংয়ে ওনারা যাচ্ছেন না। এবং কোর্টের যে নাজির আছে, সেই নাজিরকে 1 গলা টাকা খাইয়ে আজকে ইল্লিগালভাবে তারা বলছে আমার কাছে কোর্টের অর্ডার আছে। শেখ দীপু তিনি যখন ভাঙতে আসছেন, তিনি কিছু পেপার তো নিয়ে এসেছেন। তিনি মোটেই আসে না। কোর্টের ওই নাজির বাবুকে দিয়ে একটা চিরকুট পাঠিয়েছে, সেই চিরকুটটা আমাদের সাধারণ মানুষের কাছে ওপেন করতে ভয় করছে তিনি। এটা RL দাগ নম্বর 101 আছে। ওরা কিন্তু অর্ডার পেয়েছে 50 নম্বর দাগে। তো 101 নম্বর দাগে ঢোকে কী করে? তো 101 নম্বর দাগে যখন ঢুকতে যাচ্ছে, আমরা যখন বলছি পেপার দেখাও, যদি 101 নম্বর দাগে তোমাদের পেপার থাকে, আমরা এখানে অনশন ছেড়ে দেবো। আমরা প্রশাসনকে হেল্প করব, কোর্টকে হেল্প করব, মহামান্য আদালতকে আমরা হেল্প করে সাহায্য করে এই ক্লিয়ার করে দেবো। তারা কোনো কিছুই দেখাতে পারছে না। এই পর্যন্ত বিক্ষোভের মুখে পড়ে ওরা পিছিয়ে চলে যায়। এখানে এই যে তিনটে পরিবার, তাদের আজকে উচ্ছেদ হয়ে গেলে তাদেরকে আদৌ কোনো থাকার ব্যবস্থাও নেই। তাদের পুনর্বাসন, যখন তাদের সঙ্গে আমরা বসে কথা বলতে চেয়েছি, যেমন বেলাল বসেছিল, তোতন বসেছিল, আমাদের মনোজিৎ বসেছিল, যে তাদের একটাই আর্জি ছিল যে তাদের একটু মাথার উপরে ছাদ দিয়ে দিন, তাদের মাথার উপরে একটু ছাদ দিন। কিন্তু ওরাও বলছে আমরা কিচ্ছু দেবো না। এই তিনটে পরিবারকে মাত্র 1.5 কাঠা জায়গা কিনে দেবো নদীর ওপারে, নদীর ওপারে, বন্যায় ডুবে মরবে। তাদের কন্ট্রাকশনও কিছু করে দেবে না, একটা ত্রিপলও পর্যন্ত দেবে না। না, ত্রিপল তো পরের কথা। এখন বিষয়টা হচ্ছে যদি তাদের জায়গাটাই না হয়,
তাহলে এবং কোর্টের যদি ভাঙার অর্ডারও না থাকে জায়গা ওনাদের তাহলে আছে। কিসের ভিত্তিতে? জায়গা ওনাদের আছে, আমি অস্বীকার করছি না জায়গা ওনাদের নেই, জায়গা আছে, কিন্তু এই পরিবার তিনটে না 150 বছর বসে আছে, তার মধ্যে একটা পরিবারের পুরো পেপার লিগ্যাল পেপার আছে। ওরা বলছে নাকি তার পেপারটা জাল, তার পেপারটা জাল, ওর বলার অধিকার আছে, ওরও বলার অধিকার আছে। সে বিয়ালেরও বলবে জাল, জাল হলে সেই মানুষটা আজকে প্র্যাকটিকুলার ঘুরে বেড়াতে পারতো, আজকে হাজতবাস কাটতো, ঠান্ডা ঘরে বসে থাকতো, এসি এই জেলের হাওয়া খেত। জাল হলে আজকে তুমি উচ্ছেদ করতে যাচ্ছ মাথা, তার পরিবারকে উচ্ছেদ করতে আসছো, তাকে তুমি ছেড়ে দিতে জাল দলিল বানালে। আজকে কি এখানে যতজন আছেন সবাই কি 6 নম্বর ওয়ার্ডের? সব বেশিরভাগ 6 নম্বর ওয়ার্ডের ছেলেরা আছে এবং মিয়াপাড়ারও আমরা কয়েকজন আছি। বাকি সবাই হ্যাঁ, মিয়াপাড়া 6 নম্বর আমাদের লাগোয়া, আমরা একের অপরের হ্যাঁ বিপদে আপদে ছুটে আসি, আমরা এসেছি। আপনার নামটা? আমার নাম শেখ রাকেশ আলী। আচ্ছা, এখানে এখানে তো মনোজিৎ বাবুকে আর দেখতে পাচ্ছি আমি। মনোজিৎ বাবু, যেহেতু আপনি একজন আমিনও, সেই হিসাবে আপনি কি দেখেছেন, পেপারটা কি দেখেছেন? দেখুন, আমরা প্রথমেই প্রশাসনের কাছে জিজ্ঞাসা করলাম, কোর্ট থেকে জানা এসেছিলেন যে আপনাদের কাছে কি নোটিশ আছে, এভিকশনের নোটিশ আছে, ডেমোলাইজেশন নোটিশ আছে, না লাইন ডিসকানেক্টের নোটিশ আছে। এইটা প্রথমবারে এনারা এসেছিলেন বেশ কিছু মাস আগে, তখন এই কপিটা তারা দিয়ে গিয়েছিলেন। এই কপিটা আপনাকে সাবমিট করব। এই কপিটাতে কোথায় লাইন ডিসকানেক্ট করা বাদ দিয়ে ডেমোলাইজেশনের করার কথা লেখা আছে। আইনি টার্মসগুলো বুঝতে হবে। তাহলে যদি এইটার মধ্যে কোনো কনস্ট্রাকশান ডেমোলাইজেশনের কথা না লেখা থাকে, তাহলে সেবারে প্রথমবারে এসে জেসিবি ব্যবহার করে লাইন কনস্ট্রাকশানটা ভাঙা হলো কেন? এক। দ্বিতীয় কথা, এটা ওনারা বলছেন আমরা জিতে গেছি, আমাদের কাছে নোটিশ আছে। তা আপনি তো জানেন, যদি গভর্নমেন্টেরও ল্যান্ডে কোনো লোক বসবাস করে, তখন গভর্নমেন্ট তার জায়গাটাকে সে, যিনি সুকুমার বেড়ার তাঁর আগে কিনেছেন, কাজী আব্দুল কিছু একটা নাম হবে, সাদেক, উনি তার মেয়েকে জাবেদা খাতুনকে দিচ্ছেন আরএসে 3 শতক, জাবেদা খাতুন দিচ্ছে হরিপদকে, হরিপদ 80 সালে সেটা তার স্ত্রীকে দিচ্ছেন, গিফটেড ডিডকে করে দিচ্ছেন কালোবালা দাসীকে। কালোবালা দাসী 1980 সালে তার সুকুমারকে দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দিচ্ছেন ওনারা। তাহলে এই যে ফর্মালিটিটা তারা করেছেন, এবং এইটা উনি যখন জায়গাটা কেনেন, কেস সহ জায়গা কিনে, আমি যতদূর দেখলাম পেপারগুলো কালকে কয়েকটা পেয়েছি, এবং সেইটার এগেনস্টে যদি জাবেদা খাতুনের জায়গাটাই যদি ওনার সঙ্গে কেসের ব্যাপার থাকে, 1982 না 85 সালে যেটা ডিগ্রি হয়েছে, তাহলে সেই এগেনস্টে কেন এদেরকে পার্টি করলো না? এদেরকে অ্যাটলিস্ট জানাতে তো পারতো যে এই পেপারের পরিপ্রেক্ষিতে আপনি লাইন করুন, উচ্ছেদ করুন, উঠে যান এখান থেকে। এবং সবথেকে মজার বিষয়, আজকে যিনি লাইনটা ডিসকানেক্ট করতে এসছেন, আপনি এসছেন, আরও সাংবাদিক বন্ধুরা ছিল, তাদের ক্যামেরাতে বিষয়টা নথিভুক্ত হয়েছে। তাকে যখন বলছি যে আপনি কোন লাইনটা ডিসকানেক্ট করতে এসছেন, কার লাইনটা ডিসকানেক্ট করতে এসছেন, আর এটা কি বিদ্যুৎ দপ্তর থেকে এসেছিল? হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর থেকে, এবং টোটাল জায়গাটার ভলিউম 52 শতক পুরোটাই ডিসকানেক্ট করতে এসছেন, না তার একটা পার্টকে ডিসকানেক্ট করতে এসছেন, না স্পেসিফিক্যালি কোনো কিছু ব্যক্তির নামে ডিসকানেক্ট করতে এসছেন। তিনি কোনো পেপার দিতে পারলেন না, তিনি শুধু একটা বলে আমাকে সাহেব পাঠিয়েছে। আপনি বলুন না, আমি যদি কোনো একটা গভর্নমেন্টের অর্ডার ইমপ্লিমেন্ট করতে আসি, তাহলে তার পরিপ্রেক্ষিতে আমার কাছে ডকুমেন্টস থাকবে না? দেখুন, ইনজাংশন হিয়ারিং পেন্ডিং আছে। জজ সাহেব যদি না বুঝতেন যে এই কাগজগুলোর মধ্যে, ওনার দেওয়া কাগজগুলোর মধ্যে, ওনার ডিডগুলোর মধ্যে, পেপারগুলোর মধ্যে জান আছে, পেপারগুলোর মধ্যে ভলিউম আছে, তাহলে কি উনি ইনজাংশন হিয়ারিংটা শুনতেন? প্রথমেই তো কেসটাকে ডিসমিস করে দিতেন। এবং আগে 144 ছিল, এখন 163 হয়েছে বিএনএসে, সেখানেও আমরা নোটিশ করেছি এবং আপনাকে দেখাচ্ছি প্রথমবারের অর্ডারটা দেখুন। আবার সবথেকে বড় কথা, জানি না টাইম মিস্টেক করা হয়েছে না কি ভুলবশত কী কারণের জন্য করিয়েছেন, এই প্লটটা হচ্ছে আরামবাগ মৌজা, জিএল নাম্বার হচ্ছে 34, সাবেক খতিয়ান হচ্ছে 34, এলআর দাগ নাম্বার 111, এলআর মানে হাল দাগ নাম্বার 111, আর প্রিভিয়াস সাবেক আরএস হচ্ছে 50। সেখানে দেখুন, এলআর প্লট নাম্বার 50কে ইলেকট্রিক কানেকশান ডিসকানেক্ট করতে এসছে, যেটা এলআর 50 এটা নয়, এলআর 111। এগুলো আমরা পরবর্তীকালে কোর্টের কাছে দেব। এবং আমি ওনাদেরও কিছু চেনডিট তুলিয়েছি, যেখানে দেখতে পেয়েছি বিশদ গরমিল আছে। সম্পূর্ণ কোর্টকে অন্ধকারে রেখে কিছু অসাধু ব্যক্তি এই পুরো জায়গাটা, বহুমূল্যের সম্পত্তি বুঝতেই পাচ্ছেন, সাধারণ মানুষগুলোকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে দখল নিতে চাইছেন। আমরাও শিক্ষিত সমাজ আছি, আমরা যতদিন আছি, এই জিনিসটা যদি বেআইনিভাবে করতে চাই, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে যে তাকে দখল নিতে হবে, এত বড় কথা বলছি আপনাকে, আমাদের রক্তের উপর দিয়ে নিয়ে যে তাকে দখল নিতে হবে।
কারণ আমাদেরও ছোটোখাটো জ্ঞান বুদ্ধি আছে এবং আমাদেরও সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে কথা হয়েছে, হাইকোর্টের লয়ারের সঙ্গে কথা হয়েছে, তারাও মুভমেন্ট করবেন, তারাও জানেন যে এদের কথা বলার ধরন নাই। মানে আমরা যার ফেভারে লড়ছি তাদের মানে আপনি যদি নিজে দেখেন যে আপনি যদি গরু ছাগলও পোষেন না, আপনি আপনার ঘরে গরু ছাগলটাকে ওই ঘরেতে রাখবেন না। এত অহংকার মানুষ আসে কিসের? তুমি যদি বলো, আর তারপরে আমি বলছি আমার এর কোনো পেপার নাই। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টে বড় বড় জাজমেন্ট আছে, আমি যতদূর জানি 12 বছর যদি কেউ কোনো একটা জায়গায় শান্তিপূর্ণ সহাবস্থান করে তার অ্যাডভার্স পজিশন হয়, সেই বিষয়ে কোনো কথা বলা হলো না। কালকে আমি বসেছিলাম, আর সেখানে তো রাকেশবাবু যেটা বলছেন যে প্রায় মানে 150 বছর হয়ে যাচ্ছে বাস করছে। এবং সবথেকে বড় কথা 1985 সালের যেই ড্রয়িংটার এগেনস্টে প্রথমবারে এসেছিলো ডেমোলাইজেশন করতে না, সেই ড্রয়িংটা আমি যখন, আমাদের তো মেজারমেন্টের ফার্স্ট এবং সেকেন্ড পার্ট হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে রেকগনাইজ করা, যেখানে কি কোনো মেজারমেন্ট হয়েছিল। দেখুন আপনাদেরও তো সকলেরই জায়গা জমি আছে। এই ড্রয়িংটাকে নিয়ে এসে ওনারা বিষয়টাকে দখল নিতে এসেছিলো, এই ড্রয়িংটার পরিপ্রেক্ষিতে এই অর্ডারটাকে মেনশন করে, যেখানে কিন্তু লাইন ডিসকানেক্ট ছাড়া কনস্ট্রাকশন ডেমোলাইজেশনে করার কথা লেখা নাই। তাহলে জেসিবিটা ঢুকলো কী করে? আমরাও মহামান্য কোর্টের কাছে এই আর্জিটা জানাবো। তাহলে প্রথমে আমরা তো এটা পরে পেলাম যে প্রথমে যখন আপনি কনস্ট্রাকশনটা ডেমোলাইজেশন করার কথা বলেননি, তাহলে এই ইলেকট্রিক কানেকশান কাটার এগেনস্টে ডিএইচআর কী করে তার নিজস্ব ইন্টারেস্টে নিশ্চয়ই জেসিবি নিয়ে এসে ওই ঘরটা ভাঙলো, সেটাও আমরা কোর্টের কাছে আর্জি জানাবো। এবং যে ঘরটা ভেঙেছে আপনারা কি তার ক্ষতিপূরণের দাবি করবেন? ক্ষতিপূরণের দাবি আমরা করব, যা করব আইনিভাবে করব। আর যিনি এসেছিলেন ইসিডিসিএলের ফেভারে, তিনি কিছু পেপার দেখাননি। আমরা তাকে এটাও বললাম যে যদি আপনি ফেভার দেখাতে পারেন, কাগজ দেখাতে পারেন, আপনি 20 মিনিট দাঁড়াবেন, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আপনার মইকে ধরবো কাটার জন্য, কারণ আমরা কেউই তো আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলছেন আমাকে সাহেব বলেছে, তাহলে সেই সাহেবটাকে, সেই সাহেবটার খোঁজ আমরাও করব, আপনারাও করবেন, এবং সেই সাহেবটার জন্য আমরা মহামান্য কোর্টকে পেয়ার করব। সেই সাহেবটাকে, যেই সাহেবটা অন্ধকারে রেখে এই মানুষগুলোকে করতে, আইনকে পুরো সম্পূর্ণ অন্ধকারে রেখে কিছু ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এত মূল্যের জায়গাটাকে হরপ করার জন্য এই বিষয়টা করছে। আমরা সম্পূর্ণটা ওই তথ্য সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে কোর্টের কাছে যাব। মানে এটা কোনো জমি হাঙরের কাজ বলে মনে হচ্ছে? হতে পারে, হ্যাঁ হতে পারে না, এটাই। নাহলে নোটিশ দেবে না কেন বলুন না? আপনিও তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কাজ করছেন। বলুন, যখন আপনার একটা জায়গা, কোনো জায়গায় কেউ নোটিশ মানে নিতে আসে, লিগালি নিতে আসে, তাহলে লিগালি নোটিশ তো দেবে, তার থাক না থাক, তিনি জিতেছেন, তাহলে সেই এক্সিকিউশনের মামলাটা, আরে অন্য জায়গায় অন্য দপ্তরে কোনো টেন্ডার হলেও সেটা 6টা অফিসে টেন্ডার বক্সে ঝুলায়। যদি পিডব্লিউডির, বিশেষ করে এখানে কোনো মাইকিং প্রচারও হয়নি, জিজ্ঞেস করে দেখুন, এতগুলো মানুষ আছে তো চিপকেও যায়নি। যে নোটিশ ধরে নে বলতে পারবে যে নোটিশটা একটা দেয়ালে চিপকে যায়, সেটাও নেই, নোটিশটাই সাবমিট করছে না কাউকে। এবং দেখুন, এবং ওই দীপু আর ওই নুরুল ইসলাম যে কেন্দ্র সরকারের চাকরি করে রেলের, তাদের এতটাই অভাব পড়ে গেছে এই গরিবগুলোকে তাড়ানোর জন্য, তাদেরকে তাড়িয়ে দিতে হবে, তারপরে তার বাড়িতে ভাত জুটবে হয়তো। এখানে প্রমোটিং করতে এসছে, মাফিয়াগিরি করতে এসছে। 44 নম্বর টাইটেল শুটের এগেনস্টে সুকুমার বেরা ভার্সেস শামসের আলম করা হয়েছে, এবং তার প্রেজেন্ট এখন উকিলবাবু মারফত ইনজাংশন হিয়ারিং পেন্ডিং। এবং সিভিল ব্যাপার তো জানেন, আজ বলে কালকে হিয়ারিং হয়নি, হিয়ারিংটা কমপ্লিট হোক না, জজ সাহেব অর্ডার দিক না যে এটা এনাদের জায়গা নয়। আমরা বলবো উঠে যেতে, আমরাই দরকার বলে চাঁদা দিয়ে তাদেরকে মাঠেতে জায়গা কিনে ঘর করে দেবো, কারুর সাহায্য প্রয়োজন হবে না, আমাদেরকে ভগবান পয়সা দিয়েছে, এইটুকু ক্ষমতা আছে আমাদের। আমার নাম মনোজিৎ মুখার্জি। এটা হচ্ছে একটা ঘর সম্পূর্ণ ত্রিপলে ঢাকা। আর আর কোন ঘর? ওই দুটো বাড়ি, আর এই দুটো বাড়ি, আর এখানে একটা বাড়ি, ওই যে একটা বাড়ি ভেঙে দিয়েছে, আর এটা ভেঙে দিয়েছে, ওই বাড়িটা ভেঙে দিয়েছে। আর এখানে একটা বাড়ি ছিল, এটাও জিসিবি দিয়ে ভেঙেছে, যে এখানে বাড়ি ছিল। এরা প্রত্যেকের দিন আনে দিন খায়, এইভাবে রাত্রে ভাত খেয়ে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে দেখছে, এর আগের বারে সকালবেলা উঠে দেখছে হঠাৎ জেসিবি এসে হাজির, ভাঙবে। সেখানেও কোনো এভিডেন্স মানে কোনো পেপার নেই, কিচ্ছু নেই, সেবারে ঘুরে চলে গেল। আজকেও এসেছিলো, মনোজিতও বললো কোনো পেপার একটা কিছু নেই, এটা সম্পূর্ণ একটা সেই আপনাদের ভাষায় গ্রিন স্ক্রিন হয়, সেই গ্রিন স্ক্রিনে পোর্ট্রে করে এটাকে একটা সুন্দর করে সাজিয়ে একটা সিনেমা তৈরি করার মতো করা হচ্ছে। এটা সম্পূর্ণ ইললিগেলভাবে করা হচ্ছে, অমানবিকভাবে, ভীষণভাবে। এই মানুষগুলোর প্রতি মানে কিভাবে, যারা দিন আনে দিন খায়,
যারা সামান্য কেউ ফুচকা বিক্রি করে, কেউ নোংরা প্লাস্টিক তো কুড়িয়ে বিক্রি করে, কেউ লোকের বাড়িতে কাজ করে, দিন আনে দিন খায়। মানে ওরা ইচ্ছা করলেও এই দামি জায়গাটা ইমারত তৈরি করতে পারবে না, জীবনেও পারবে না, এরা স্বপ্নে সেই কথা ভাবেও না। মানুষ তৈরি করা তো দূরের কথা, মানুষ সারাদিনের শেষে যে স্বপ্ন দেখবে যে একটা কিছু করে, সেই স্বপ্নটা তাদের মাথায় আসে না কোনো দিন। সেই ধরনের মানুষ এখানে বসবাস করে, তাদের জোর জবরদস্তি ইললিগালভাবে তুলে দেওয়া হচ্ছে। এটা অমানবিকতা আর কিচ্ছু না। এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ যে আপনারা এটাকে তুলে ধরুন, প্রশাসনের কাছে, সরকারের সবার কাছে তুলে ধরুন এবং একটা সঠিক একটা সমাধান করুন। অবশ্যই যদি সেখানে কারো পেপার থাকে বা কারো জায়গা থেকে থাকে, সে ডেমোলিশন করছে, তার অধিকার নিতে পারে, কিন্তু তার তো একটা প্রসিডিওর একটা আইনত বিধান রয়েছে এবং আইনত পথ রয়েছে। বেআইনিভাবে তো সম্ভব নয়। আমরা তো জঙ্গলের রাজ্যে বাস করছি না, আমরা তো একটা সমাজে সবাই সব ধর্মে সব শ্রেণীর মানুষরাই বসবাস করছি। তো একটা প্রসিডিওর একটা সিস্টেমের ওয়াইজ যদি সম্পূর্ণভাবে কাজ হয়, আমরা নিজেরা সেক্ষেত্রে সমর্থন করবো, আমরা নিজেরা হেল্প করব তাদের। কিন্তু এটা পুরোপুরি অমানবিকভাবে হচ্ছে, এটা দেখলে সত্যি খুব কষ্ট হবে। আপনি ব্যক্তিগতভাবে দেখুন, আপনি নিজেও দেখছেন এই পরিবারগুলো, এদের যে বাড়িগুলো ভাঙা হয়েছে তাতে কিছু কিছু নেই। তাদের যেভাবে হোক শুধু বর্ষা আর রোদটা বাঁচার জন্য তারা বেঁচে থাকে। এই মানুষটাকে দেখুন, এই মানুষটার মধ্যে কি আপনি দেখতে পাচ্ছেন? এরও বাড়ি পড়ছে, এরও ভাঙা পড়বে। আমার ভেঙে দিয়েছিল একবার ভেঙে দিয়েছিল, আমার পেপার রয়েছে, সেই পেপারকে ফাঁস করে দিচ্ছে, মানে ফাঁস করে দিয়ে মানে ভাঙছে। আমার কেস চলছে, আর জাল বলার ক্ষমতা কার? একটা কোর্ট পেপারকে জাল বলার ক্ষমতা কোর্টের ঊর্ধ্বে কেউ যে ব্যক্তিই বলুক, সে কি কোর্টের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে? সে দেখুন, একটা পেপার বিবেক বিবেচনা বা একটা পেপার ফলস কি সঠিক, প্রথমবারে জেসিবি ঢুকিয়ে যেই কনস্ট্রাকশনটা ভাঙা হয়েছিল, সেই কনস্ট্রাকশনগুলো এইগুলো, এবং সেই কনস্ট্রাকশনালের যখন আমরা ইয়েটা চাইলাম যে কোন পেপারে এগেনস্টে দিচ্ছেন, তো পরবর্তীকালে আমরা এইটা তুলতে পেরেছিলাম। আপনাকে এই কপিটা দেব, আপনি দেখবেন যে এখানে কোথায় ডেমোলাইজেশন করার কথাটা লেখা আছে, ইলেকট্রিক কানেকশান কাটার কথা লেখা আছে, তাও অন্য প্লটের কথা লেখা আছে, এবং আমরা মেনে নিলাম যে টাইম মিস্টেকের জন্য হয়েছে। কিন্তু আপনি বলুন তো, যে এইখানে যদি লাইন ডিসকানেক্ট করার কথা লেখা থাকে, তাহলে এই ডিএইচআর কীভাবে জেসিবি ঢুকিয়ে কনস্ট্রাকশানটা ভাঙলেন, সেইটা কার মদতে? এটা কোনো আইনের, আমরা বলছি না, আমরা আইনকে দোষ দিচ্ছি না, সব জায়গাতেই দুর্নীতি আছে, রন্ধে রন্ধে দুর্নীতি ভরে গেছে আমাদের সমাজে। এইটা কোর্টের কোনো এক পার্ট একটা ভাবে সাহায্য করছে না তো, ইসিডিসিএল কোনোভাবে সাহায্য করছে না তো। আপনাদের মাধ্যমে আমার আরামবাগের সমস্ত জনগণের কাছে আবেদন রইল, যেই ভদ্রলোক এসেছিলেন ইসিডিসিএলের পক্ষ থেকে, তিনি লাইন ডিসকানেক্ট করতে এসেছিলেন কোনো পেপার ছাড়া, এবং তিনি কোনো একজন পেছনে থাকা সাহেবের কথা বলছেন, সেই সাহেবটাকে আপনারাও খুঁজে বার করুন, আমরা খুঁজে বার করব, দরকার পড়লে তার জন্য আইনানুগ যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা করব। যে ভাঙানোর জন্য আজকে উঠে পড়ে লেগেছে, তারও এই 1 নম্বরের বাড়ি, কিন্তু তারটা লিগাল, বাকিটা ইললিগাল। ওই যে তার বাড়ি এক লাগোয়া, একটা লিগাল আর বাকিটাও ইললিগাল। না, বুঝলাম না, মানে যে দাগ নম্বরে ঘর ভাঙা হবে, সেই দাগ নম্বরেতে আরেকজনও বাস করছেন, অত যিনি ভাঙতে চাইছেন, যে ভাঙতে যে প্রমোটিং করতে, না তিনি যদি বলেন যে এটা তার দাগ নম্বরে, তাই তিনি ভাঙছেন। বাপের সম্পত্তি তো, তার বাবার সম্পত্তি এটা, তাই ওর সম্পত্তিটা লিগাল, আর বাকিটা হচ্ছে অন্য পরের বাবার। তার জন্য আলম তার কে হয়? আলমের কাছ থেকে সে প্রমোটিং করার জন্য পাওয়ার অফ অথরিটিস নিয়েছে। তার বাবার জায়গা না, এটা পৈতৃক সম্পত্তি না, তার জায়গাটা ওই দাগ নম্বরের মধ্যে আলাদা লিগাল, আর বাকিগুলো ইললিগাল বলে দিচ্ছে। এবং এটা বলার ঠিক। আরও একটা ব্যাপার বলি, যেটা করলেন যে তার দাগের মধ্যে নেই, হতেও তো পারে সে শরিক ছাড়া আরও শরিক রয়েছেন, তাদের সেই শরিকগুলো কি হবে? আছে শরিক আছে বলেই তো, সেই শরিকের মধ্যে আছে বলেই তো এই বিষয়টা। সে তার নিজের শরিককেও পিছনে পর্দায় রেখে চোখের আড়ালে সে করছে। এবং এখানে কয়েকটা বিষয় আছে, যখন সিএসএ 73 শতক ছিল, কালকে প্রশ্নটা তুলতেই শুকিয়ে গেছিলো জীবের থুতু, যে 73 শতক যখন সিএসএ ছিল, গভর্নমেন্ট রোড যখন অ্যাকোয়ার করলো 52 শতক হলো, তাহলে বাকি জায়গাটার কম্পেনসেশন সিএস মূল্যে 2
দুজন ব্যক্তি, আব্দুল গনি আর আব্দুল কাদের সাদেক। তাহলে এই 21 শতকটা কম্পেনসেশন কে পেয়েছে? সেখানেও কিন্তু একটা গল্প থাকতে পারে। আমরা এলেতে অ্যাপিল করেছি, সে 21 শতকের ক্লিয়ারেন্সও পাবো। তার মানে আপনারা এর শেষ দেখে ছাড়বেন? আমাদের এই বিষয়টার জন্য যেখানে যেতে হয় আইনিভাবে, এইটার জোরে আমাদেরকে যেখানে যেতে হবে আমরা যাব। আমাদের কাছে এই পাওয়ারটা আছে। আমাদের কাছে এ নাই, কোনো সার্থক নাই। ও গরিবের পাশে সারা জীবন থাকে। রাকেশও গরিবের পাশে, ও 12 মাস থাকে, চিরকাল থাকে। মেয়ের বিয়ে দেওয়া থেকে, মরা থেকে, বা কারো পাশে আশেপাশে ডাক্তারি ওষুধপালা যা লাগে, যে যখন রাকেশের কাছে যে পৌঁছায় তার যতটা সম্ভব সে ততটা তার পাশে থাকার চেষ্টা করে। আপনাদের এই যে বিপদ, এই বিপদেও রাকেশ, বিপদেও আমাদের রাকেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বা আরও 5 জনের পাশে এসে দাঁড়ায়, তা না হলে আপনারা এইভাবে লড়তে পারতেন? আমাদের একা ক্ষমতা হতো না, বা আমাদের যারাই কিছু হতো না। আমাদেরকে তো ধমকে বসিয়ে দিচ্ছে, দিবে। যার পয়সা আছে তার কথা আছে, যার পয়সা নেই তার কথা নেই। তাহলে এই গরিব মানুষ, এদের পয়সা নেই, এদের কথা নেই। এদিকে একজন দিয়ে পাশে রাকেশ পয়সা দিয়ে সে লড়াই করে তাদেরকে, যাতে তারা নিজ পথ পায় বা তারা নিজ থাকতে পারে। গরিব মানুষ যারা সকালে আনে বিকেলে খায়, তাদের পাশে কি পয়সা থাকবে? এই তো এখানে বলে যার পয়সা আছে তার কথা আছে, তার সব আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।